বিসমিল্লাহির রহমানির রহিম। পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই ভালো থাকো এটা কামনা করি। পরম করুণাময় আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ার বরকতে সুস্থ আছি এবং ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, গত 1 তারিখে অর্থাৎ 1 আগস্ট তোমাদের সাথে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ক্লাসটি নিয়েছিলাম। এই মুহূর্তে তোমরা সবাই অ্যাসাইনমেন্টের কাজে ব্যস্ত আছো, এটা আমি জানি। তারপরও ক্লাসগুলো তোমাদের করতে হবে। আমরা অনলাইন ক্লাসে তোমাদের কোর্স কমপ্লিট করে দিয়েছিলাম, সেই সুবাদে আমাদের সব কিছু শেষ হয়ে গিয়েছে। আবার আমরা প্রথম দিক থেকে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আবার অনলাইন ক্লাস শুরু করলাম। তোমাদের সুবিধার্থে আমাদের অধ্যক্ষ মহোদয় তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। এসো আমরা সেই অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটি নেব সেটা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আমি তোমাদের এখানে লিখেছি ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আসলে পুরো বিষয়টা তোমরা সবাই জানো, যেটা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আমি শুধু জায়গার সংকুলন হয় না, এই জন্য একটু সংক্ষেপে লিখলাম। আমরা আজকে আবার তোমাদের প্রথম অধ্যায়ের অর্থাৎ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্যবস্থাপনার প্রথম অধ্যায়, এটা নিয়ে আলোচনা করব। এই আলোচনা তোমাদের অনেক উপকারে আসবে। এর আগেও আমি আলোচনা করেছি, হয়তো এই দীর্ঘদিনে অনেকেই কিছুটা ভুলে গিয়েছো। তো আজকের ক্লাসটায় তোমাদের অনেক উপকার হবে। তো আশা রাখি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং শুনবে, আর তোমাদের যা প্রয়োজন সেটু তোমরা নোট করে নিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা আর বাড়ানো যাবে না, কারণ আমাদের তো সময় বেঁধে দেওয়া আছে। তো সেই কারণে আমরা শুরু করি। আজকে আমি প্রথমেই ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যবস্থাপনার ধারণা, অর্থাৎ ব্যবস্থাপনাটা কি এই সম্পর্কে আমি তোমাদের ধারণা দেব। এর আগের ক্লাসগুলোতে তোমাদের শুধু পড়িয়েছিলাম এবং বলেছিলাম পরীক্ষার জন্য যে ব্যবস্থাপনা কি বা বলতে কি বোঝো একটু ছোট্ট করে লিখলেই হবে। তো আজকে আমি তোমাদের কিন্তু একটু ডিটেলস ধারণা দেব, তোমরা মনোযোগ সহকারে শোনো। তো আমাদের আলোচনায় একটু বড়ই হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো ব্যবস্থাপনা কি বা ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। ব্যবস্থাপনা বলতে পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের মাধ্যমে লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে বোঝায়। কেউ কেউ ব্যবস্থাপনাকে ম্যানেজ প্লাস ম্যান প্লাস ট্যাক্টফুলি, অর্থাৎ মানুষকে কৌশলে পরিচালনা করাকে ব্যবস্থাপনা বলে, এইভাবেও আখ্যায়িত করেছে। অর্থাৎ ম্যানেজ প্লাস ম্যান প্লাস ট্যাক্টফুলি, অর্থাৎ মানুষকে দিয়ে কৌশলে কাজ আদায় করে নেওয়ার নামই হচ্ছে ব্যবস্থাপনা। কেউ কেউ ব্যবস্থাপনাকে এইভাবেও সংজ্ঞায়িত করেছেন। ব্যাপক অর্থে যদি আমরা একটু ব্যবস্থাপনার কি সেটা বলতে যাই, তাহলে বলতে হয় প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সকল উপকরণের, অর্থাৎ ব্যবস্থাপনা কার্যটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে ব্যবস্থাপনার যে সকল উপকরণ আছে সেই উপকরণগুলোকে 6M আখ্যায়িত করেছেন। সেই সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম, সেটা কি ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, মানি, মার্কেট এবং মেথড, এছাড়াও আছে। এই উপকরণগুলোকে একত্রে ব্যবস্থাপনা বলে। অর্থাৎ আমরা যদি ব্যাপক অর্থে ব্যবস্থাপনার সংজ্ঞাটা দেই তাহলে এইভাবে বলতে পারি,
প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সকল উপকরণের কার্যকর ব্যবহারের প্রচেষ্টাকে, আমি আবার বলছি, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সকল উপকরণের কার্যকর ব্যবহারের প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। এখানে উপকরণ বলতে আমি তোমাদের বলেছিলাম, উপকরণ বলতে যেটা বোঝায় সেটা আমি বলেছিলাম, আবারও বলছি। ম্যান মানে মানুষ, ম্যাটেরিয়াল হলো কাঁচামাল, আর হলো মেশিন যন্ত্রপাতি, আর মানি অর্থ, মার্কেট বাজার, এবং মেথড পদ্ধতি, এটাকে বোঝায়। ব্যবস্থাপনা সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এসো আমরা এই ব্যবস্থাপনা বিশারদের বিভিন্ন সংজ্ঞাগুলো একটু শুনে নেই, অর্থাৎ কে কি বলেছেন। এই ব্যবস্থাপনার সংজ্ঞা দিতে গিয়ে এল.এ. অ্যাপলি বলেন, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু দ্য এফোর্টস অফ আদার পিপল, অর্থাৎ অন্য লোকদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশলই হলো ব্যবস্থাপনা। এইটা এল.এ. অ্যাপলি এই সংজ্ঞাটা দিয়েছেন। হেনরি ফেওয়েল বলেছেন, টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমেন্ট, টু কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণের সমষ্টি, অর্থাৎ এই সমষ্টিকে বলা হয় ব্যবস্থাপনা। তাহলে আমরা দুইজনের সংজ্ঞা দেখলাম। এর চাইতে ছোট্ট একটি সংজ্ঞা দিয়েছেন যিনি হলেন ব্যবস্থাপনা বিশারদ এল.এ. এলেন। এর মতে ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাস, একেবারে সহজ একটা কথা, অর্থাৎ ব্যবস্থাপক যাই করেন তাই ব্যবস্থাপনা। এ ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাস, ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা। তো আমি তোমাদেরকে তিনজনের সংজ্ঞা শুনিয়েছি, তিনজন, চারজন, এইভাবে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন এই যে সংজ্ঞা আমরা আলোচনা করলাম এতক্ষণ, আমরা ম্যানেজমেন্ট সম্পর্কে, ব্যবস্থাপনা সম্পর্কে তোমাদের একটা ধারণা দিলাম, এবং ব্যবস্থাপনা বিশারদ ব্যবস্থাপনার যে সংজ্ঞা বলছেন সেই ধারণা দিলাম। এই সংজ্ঞা এবং আলোচনা এগুলো পর্যালোচনা করে আমরা বলতে পারি ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। 2 নম্বর হলো ব্যবস্থাপনার কাজগুলো পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ একটার সাথে আর একটা রিলেটেড, সম্পর্কযুক্ত। আর একটা হলো এটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য গৃহীত একটি পদক্ষেপ। 4, এর মাধ্যমে উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। এবং 5, প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ নিশ্চিত হয়। এই হলো আমাদের ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা। এবারে যদি আমরা একটা উপসংহারে, অর্থাৎ যে আলোচনা করলাম, বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদের সংজ্ঞা তোমাদের শুনাইলাম, এগুলো পর্যালোচনা করে উপসংহারে বা ছোট্ট করে যদি আমরা বলি তাহলে আমরা এভাবে বলতে পারি, অতএব পরিশেষে বলা যায় কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে গৃহীত পরিকল্পনা, উপায়, উপকরণ, সমন্বিতকরণ, দায়িত্ব, কর্তৃত্ব বন্টন, নির্দেশনা দান ও নিয়ন্ত্রণের মাধ্যমে সাফল্য নিশ্চিত করার কৌশলকে ব্যবস্থাপনা বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে আমরা ব্যবস্থাপনার যে সংজ্ঞাটা অথবা ধারণা এই সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। তো তোমরা বুঝতে পেরেছো ব্যবস্থাপনা কি। এরপরে আসো আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করব আসো এরপরে আমাদের ব্যবস্থাপনার কার্যাবলী এই সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। এই কার্যাবলীগুলো আমি আজকের একটু সংক্ষেপে বলবো, কারণ যেগুলো তোমরা পারবে, যেগুলোর সাথে তোমাদের ভালো একটি ধারণা আছে, এটা নিয়ে আমাদের সময়টাকে দীর্ঘায়িত করার কোনো দরকার নাই। ব্যবস্থাপনার কার্যাবলী এইটা আমি একটু বোর্ডে লিখে নেই, তারপরে আমরা ব্যবস্থাপনার ধারণা এই সম্পর্কে আমরা কথা বললাম। এইটা অধ্যায়েরও নাম, অধ্যায় এইটা আলোচনাও করলাম। যাকে এরপরে আসো ব্যবস্থাপনার কার্যাবলী, এখান থেকে লিখি ব্যবস্থাপনা
ওনার কার্যাবলী। এই কথা বলতে গেলে একটু ভূমিকা দিতে হয়, একটু ভূমিকা আমি কিছু বলে নিই। লক্ষ্য করো তোমরা ব্যবস্থাপনার কার্যাবলীগুলো কী কী। হ্যাঁ, এই সম্পর্কে আমি একেবারে একটু সংক্ষিপ্ত করে বলবো, কারণ এগুলো তোমরা পারো। তোমাদের সাথে এটা নিয়ে আমাদের আগেও ক্লাস হয়েছে, অনলাইনে ক্লাস হয়েছে, তারপরে আজকেও আবার আমরা এটার পুনরালোচনা করছি। সেই কারণে আমি মনে করি এইটা তোমাদের অত গুরুত্বপূর্ণ না, তারপরও একটু তোমাদের স্মরণ করিয়ে দিই। দেখো, ব্যবস্থাপনার কার্যাবলী। প্রাতিষ্ঠানিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গৃহীত পদক্ষেপকে ব্যবস্থাপনা বলা হয়। অর্থাৎ ব্যবস্থাপক কর্তৃক সম্পাদিত কার্যাবলী হলো ব্যবস্থাপনা। একজন ব্যবস্থাপক প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। ব্যবস্থাপক কর্তৃক সম্পাদিত এরূপ কাজেই ব্যবস্থাপনার কার্যাবলী। এখানে লুথার গুলিক কিন্তু ব্যবস্থাপনার কার্যাবলীকে পোস্ট কর্প দ্বারা প্রকাশ করেছেন, যার অর্থ হলো, আমি এখানে একটু লিখে দেই তাহলে পরে তোমাদের ভালো হবে। ব্যবস্থাপনার কার্যাবলীগুলো পোস্ট কর্পটা আমি শুনিয়ে দেই, এইটা যদি মনে রাখো তাহলে পরে তোমাদের আর কোনো সমস্যা নাই। সেটা আমি একটু মুখে বলি তোমাদের, কেমন? সময়ের অভাবে আমি হয়তো বোর্ডে লিখলাম না। পোস্ট কর্প, POSTCORP, কেমন? পোস্ট কর্প। পিতে হলো প্ল্যানিং, ওতে অর্গানাইজিং, এসে স্টাফিং, ডিতে ডিরেক্টিং, CO যেটা কোঅর্ডিনেটিং, আর রিপোর্টিং, বিতে বাজেটিং। এই রিপোর্টিং এবং বাজেটিং এইটাকে উনি নিয়ন্ত্রণের দ্বারা বুঝিয়েছেন, অর্থাৎ নিয়ন্ত্রণ হিসেবে এটাকে গণ্য করেছেন। তাহলে আমরা ব্যবস্থাপনার কার্যাবলীকে কি করতে পারি? আমরা ব্যবস্থাপনার কার্যাবলীগুলো আমি তোমাদের এইটা মুখে মুখে শুনিয়ে দেই। প্রথমে আছে পরিকল্পনা। এটা কি? পরিকল্পনাটা হচ্ছে ভবিষ্যতে কি করা হবে না হবে তার আগাম চিন্তা ভাবনাকেই বলা হয় পরিকল্পনা। এই সম্পর্কে তোমাদের ডিটেলস ধারণা দেওয়া হয়েছে, এইটার চ্যাপ্টারও আছে আলাদা, সেখানেও আমরা আলোচনা করেছিলাম, কেমন? হ্যাঁ, এরপর আছে সংগঠন। ব্যবস্থাপনার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য এর কতগুলো উপকরণ আছে, এই উপকরণগুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই ছড়িয়ে ছিটিয়ে থাকলেই চলবে না, এইগুলোকে একত্রিত করার নাম হচ্ছে সংগঠন, অর্গানাইজিং বা অর্গানাইজেশন, কেমন? এরপরে আছে তোমার কর্মী সংস্থানের স্টাফিং, যেটাকে আমরা বলা হয়, এর আগে আমি তোমাদের বলছিলাম এসে স্টাফিং, কর্মী সংস্থান। ব্যবস্থাপনার কোনো কাজ এটা নিজে নিজে সম্পাদিত হয় না। ব্যবস্থাপনার কাজটাকে সম্পাদন করার জন্য একদল কর্মী বাহিনীর দরকার, লোক নিয়োগ দেওয়া দরকার, প্রশিক্ষণ দেওয়া দরকার, যোগ্য লোককে নিয়ে আসা দরকার। এগুলোর সমষ্টি কিন্তু স্টাফিং। অর্থাৎ ব্যবস্থাপনার কাজ কখনো নিজে নিজে সম্পাদিত হইতে পারে না। এই কাজগুলোকে সম্পাদনের জন্য দরকার একদল কর্মীর। এই কর্মীটাকে নিয়ে আসা, প্রতিষ্ঠানে নিয়ে আসা, তাদের প্রশিক্ষণ দেওয়া, নিয়োগ দেওয়া, দায়িত্ব কর্তব্য বন্টন এগুলো বুঝিয়ে দেওয়া, এটার নামই হচ্ছে স্টাফিং, কেমন? এরপর আছে নির্দেশনা, ডিরেক্টিং। এই সম্পর্কে তোমাদের ধারণা আছে, আগে আমরা বলেছিলাম। সে নির্দেশনা কি? ব্যবস্থাপনা কোনো কাজেই কিন্তু সুষ্ঠুভাবে সম্পাদন হবে না যতক্ষণ পর্যন্ত নির্দেশনা না দেওয়া হবে। অর্থাৎ কে কোন কাজ করবে, কত সময় করবে, এইভাবে ব্যবস্থাপক যখন তার অধস্তন কর্মীদেরকে ডিরেক্টিং দেবেন, নির্দেশনা দেবেন, তখন কর্মীরা তাদের স্ব দায়িত্ব বুঝে নিয়ে বা গ্রহণ করে সে কাজটা সম্পাদন করবে। সুতরাং নির্দেশনাও ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আছে প্রেরণা। মানুষ দেখবা যে কাজ করতে করতে মানুষের ভিতরে কিন্তু একঘেয়েমি চলে আসে, কাজ করতে চায় না। হ্যাঁ, আবার কিছু লোক আছে কাজে ফাঁকি দেয়। এই যে ফাঁকি দেয়, কাজ করতে চায় না, এইটাকে দূর করার জন্য যেটা দরকার সেটাকে বলা হয় মোটিভেশন অথবা প্রেরণা। অর্থাৎ কর্মীদেরকে কাজে উৎসাহিত করার জন্য, আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য দরকার কর্মীদের কাছ থেকে কাজটা আদায় করে নেওয়া। এই কাজটা জোর জবরদস্তি করে কিন্তু করানো যায় না। এই জন্য কী করতে হবে? কর্মীদেরকে প্রেরণা দিতে হয়, তাদেরকে মোটিভেটেড করতে হয়। এই প্রেরণাও তোমাদের ধারণা দিয়েছি, এটার একটা চ্যাপ্টারও আছে। সেখানে হচ্ছে দুই ধরনের প্রেরণা দেওয়া যায়। একটা হলো আর্থিক প্রেরণা,
আর একটা হচ্ছে অনার্থিক প্রেরণা। যাক, এগুলো নিয়ে আমাদের ডিটেলস চ্যাপ্টার আছে, প্রেরণার চ্যাপ্টার আছে, আমরা সেখানে পড়ব। শুধু ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে এই কর্মীদেরকে প্রেরণা দিয়ে তাদের কাছ থেকে কাজটা আদায় করিয়ে নেওয়া ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ কার্যাবলী। এরপরে আছে সমন্বয় সাধন। ব্যবস্থাপনার কার্যগুলিকে একত্রে গ্রথিত করা, সংযুক্ত করা, কোন কাজের পরে কোন কাজটি হবে সেইটা যদি আগেভাগে নির্ধারণ করা না থাকে তাহলে পরে বিশৃঙ্খলা দেখা দেয়। এই জন্য ব্যবস্থাপনার সমস্ত কাজের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে, তাহলে পরেই দেখবা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে। এই হলো সমন্বয় সাধন। এবং লাস্টলি যেটা আছে ব্যবস্থাপনার কার্যাবলী, অর্থাৎ 7টা কার্যাবলী। এই 7ম নম্বর কার্যাবলী হচ্ছে কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণটা কি? একেবারেই সহজ। পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ সম্পাদিত হচ্ছে কিনা তা তদারকি করা, তা দেখা, এবং যদি কোনো রকমের ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, পার্থক্য দেখা দেয়, তাহলে পরে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এটার নাম হচ্ছে নিয়ন্ত্রণ। এটা হচ্ছে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ। কাজেই তোমরা বুঝতে পারছো নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত আমি ব্যবস্থাপনার 7টি কার্যাবলী তোমাদের সম্মুখে তুলে ধরলাম। এই কার্যাবলীগুলো আলোচনার পরে আমরা একটু উপসংহারে কথা বলতে পারি। সেটা কি? যে পরিশেষে বলা যায় নির্ধারিত কার্য ছাড়াও ব্যবস্থাপনাকে সফলতা অর্জনের জন্য পূর্বানুমান, সিদ্ধান্ত গ্রহণ, তত্ত্বাবধান, পরিধি নির্ধারণ, নেতৃত্বদান প্রভৃতি কার্য সম্পাদন করতে হয়। এই গেল আমাদের ব্যবস্থাপনার কার্যাবলী। এরপরে আসো আমরা আর একটা শিখব ব্যবস্থাপনার কার্যাবলী। আমরা আলোচনা করলাম। এরপরে ব্যবস্থাপনার আজকে আরেকটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনার গুরুত্ব। এটাও আমি মুখে মুখে আলোচনা করব, তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্যবস্থাপনার গুরুত্বটা কী। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে ব্যবস্থাপনার গুরুত্ব এটা আমরা এখন তোমাদের সামনে তুলে ধরবো বা আলোচনা করব আমরা। তো একটু মনোযোগ সহকারে দেখো ব্যবস্থাপনার গুরুত্বটা কী। আমি ব্যবস্থাপনা শিখলাম, ব্যবস্থাপনার কার্যাবলী দেখলাম, ব্যবস্থাপনার গুরুত্বটা কী এইটাই যদি আমি না বুঝি তাহলে বলে তো আমার আলোচনা, আমার পাঠদান এটা সুন্দর হবে না। ব্যবস্থাপনার যে মর্ম সেটা আমরা বুঝতে পারবো না, উপলব্ধি করতে পারবো না। যে ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আমি একটু তোমাদের সামনে আলোচনা করি। দেখো, সব উপকরণ অর্থাৎ ব্যবস্থাপনার যত উপকরণ আছে, একটু আগে আমি অর্থাৎ ব্যবস্থাপনার ধারণায় আমি তোমাদেরকে 6টা উপকরণের কথা বলেছি। এইটাকে কেউ কেউ 6 বলেছেন, তোমাদের মনে আছে? সেই 6টা উপকরণ, এছাড়াও তো আরও কিছু উপকরণ আছে। এই সমস্ত উপকরণ অর্থাৎ ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদন করতে যত ধরনের উপকরণ আছে, এই উপকরণগুলো একত্রিতকরণ করেও কোনো লাভ নেই যদি সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানো না যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যবস্থাপনার যত উপকরণ আছে, এই উপকরণগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই ব্যবস্থাপনা কার্য সার্থক হবে, সফলতা বয়ে আনবে। আবার কাজে লাগানো হলেও তা যদি সর্বাধিক দক্ষতার সাথে না করা যায় তাহলে সফলতা অর্জন সম্ভব নয়। প্রাতিষ্ঠানিক সাফল্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ব্যবস্থাপনা। পিএফ ড্রাকার বলেছেন এই ব্যাপারে, প্রত্যেক ব্যবসায় ব্যবস্থাপনা জীবনদানকারী একটি শক্তিশালী উপাদান। এর সহায়তা ব্যতীত অন্যান্য সম্পদ কখনো উৎপাদনে সক্ষম নয়। অর্থাৎ ম্যানেজমেন্ট ইজ দ্য ডাইনামিক লাইফ গিভিং এলিমেন্ট ইন এভরি বিজনেস উইথআউট ইট রিসোর্সেস অফ প্রোডাকশন নেভার রিমেন রিসোর্সেস অ্যান্ড বিকাম প্রোডাকশন। তো এটার বাংলাটা আমি তোমাদেরকে আগেই বলেছি। তো এখন দেখো ব্যবস্থাপনার গুরুত্ব, এগুলো আমরা একটু পয়েন্ট আকারে আলোচনা করতে পারি। সেই পয়েন্ট আকারে আমি তোমাদেরকে এখন আলোচনা করে একটু বুঝিয়ে দিই, কেমন? তো প্রথমেই দেখো লক্ষ্য অর্জন।
ব্যবস্থাপনার আমি কয়েকটা একটু বোর্ডে লিখি। গুরুত্বের ব্যবস্থাপনা, গুরুত্বের আমি ভূমিকায় কিছু কথা বললাম, সেখানে গুরুত্বের আলোচনাগুলো হয়ে যায়। এরপরে যদি আমরা একটু পয়েন্ট আকারে লিখি তাহলে পরে আর একটু ভালো হয়। লক্ষ্যার্জন, আসো আমরা একটু কী করি, এখানে পয়েন্টগুলো একটু লিখে নিই। 2, সম্পদের সুষ্ঠু ব্যবহার। 3, দক্ষতা বৃদ্ধি। পয়েন্টটা লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর হলো আবিষ্কার। 5, শৃঙ্খলা প্রতিষ্ঠা। নেক্সট আসো ব্যয় হ্রাস। 7, উৎপাদন বৃদ্ধি। 8, সম্পর্ক উন্নয়ন। 9, জীবনযাত্রার মান উন্নয়ন। কেমন? এইভাবে যদি আমরা পয়েন্ট আকারে আলোচনা করি তাহলে পরে দেখবা যে একেবারে আমাদের জন্য সহজ হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আমি ভূমিকাতেও তোমাদের বেশ কিছু কথা বলেছি। আর এখন লক্ষ্যার্জন, এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে না। প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু টার্গেট থাকে, এইম থাকে, লক্ষ্য থাকে। এই লক্ষ্যটা অর্জন করতে পারলেই কি হয়, ব্যবস্থাপনা সার্থক হয়, প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে পারে। কাজেই প্রত্যেকটা প্রতিষ্ঠানেই লক্ষ্য থাকে ব্যবস্থাপনা তার কার্যাবলীগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পাদনের মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করতে পারে। এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে ব্যবস্থাপনার যে উপকরণগুলো আছে তোমাদের একটু আগে আলোচনা করেছিলাম, সেই উপকরণগুলো সদ্ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যবস্থাপনা। নেক্সট হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। প্রত্যেকটা প্রতিষ্ঠানে একমাত্র ব্যবস্থাপনার মাধ্যমে, কার্যাবলী সম্পাদনের মাধ্যমে প্রতিষ্ঠানের যে সকল সম্পদ আছে সে সম্পদের সদ্ব্যবহার করতে পারে, সুষ্ঠু ব্যবহার করতে পারে। ফলে সম্পদের অযথা অপচয় হয় না। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো। নেক্সট হচ্ছে দক্ষতা বৃদ্ধি। দেখো, যে কোনো কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করতে হলে দরকার দক্ষ কর্মী। কোনো কর্মীকে যখন কোনো কাজ দেওয়া হয় তখন সে কাজটা করতে করতে সে অটোমেটিক তার ভিতরে দক্ষতা চলে আসে, অর্থাৎ কর্মীটি দক্ষতায় পরিণত হয়। এবং অনেক সময় প্রতিষ্ঠান কি করে, কর্মীদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পাঠিয়ে কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়েও তাদেরকে কি করে, দক্ষতা বৃদ্ধি করে। ফলে এই দক্ষতা প্রতিষ্ঠানিক কাজে লাগিয়ে তারা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। নেক্সট শিক্ষার্থী বন্ধুরা, আবিষ্কার। এই আবিষ্কারটা কি? মানুষ দেখো চায় নিত্য নতুন পণ্যদ্রব্য, একই পণ্যদ্রব্য, একই ডিজাইনের কাপড়, এটা কিন্তু পরতে ভালো লাগে না। তুমি যদি 2-3টে সেট কিনো তখন কখনোই একই ধরনের একই কালারের কিনবে না। এই জন্য ব্যবসায়ীরা কি করে, গবেষণা করে, অর্থাৎ ব্যবস্থাপনা সেখানে গবেষণা করে নিত্য নতুন পণ্যদ্রব্য আবিষ্কার করে বিজ্ঞাপনের মাধ্যমে সেগুলো মানুষদেরকে জানিয়ে দেয় এবং মানুষ তখনই এই ধরনের পণ্যদ্রব্য ক্রয় করে। আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করছি, এর উপরে কিন্তু ডিটেলস আলোচনা করা যায়। এই নিত্য নতুন পণ্যদ্রব্য আবিষ্কার করে এবং মানুষ এগুলো পেয়ে উপকৃত হয়। যেন ব্যবস্থাপনা কি করে, গবেষণার মধ্য দিয়ে এই ধরনের পণ্যদ্রব্য আবিষ্কার করে মানুষের হাতে নিত্য নতুন পণ্যদ্রব্য
পৌঁছে দেয়। সুতরাং এইটা যদি আমরা চিন্তা করি তাহলে ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। নেক্সট হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা। যেখানে শৃঙ্খলা নাই সেখানে শান্তি নেই, যেখানে শৃঙ্খলা নাই সেখানে কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পাদন হতে পারে না। এটা তো তোমরা জানো, শৃঙ্খলা সম্পর্কে, ডিসিপ্লিন সম্পর্কে তোমরা অনেক জায়গায় লেখাপড়া করেছো, এখানে কি ব্যতিক্রম না? ব্যবস্থাপক তার কোন কাজটা কোন জায়গায় হবে, কে করবে, কিভাবে করবে, কত সময়ের মধ্যে করবে, এইভাবে দায়িত্ব কর্তব্য প্রত্যেকেরই বন্টন করে দেয়, প্রতিষ্ঠানে একটি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, ফলে প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হয়। অন্যথায় সেখানে বিশৃঙ্খলা দেওয়া হয়। কাউকে যদি দায়িত্বটা বন্টন করে না দেয়, সে বলবে আমি কি করবো, এটা তো আমার দায়িত্ব না, ও বলবে এটা আমার কর্তব্য না। হ্যাঁ, এইভাবে তাহলে কে করবে? এই কাজটা কিন্তু তখন পড়ে থাকবে। কাজেই তোমরা বুঝতে পারছো, যাকে যে দায়িত্ব দেওয়া হবে সে দায়িত্বটা এবং কত সময় সে পালন করবে, কিভাবে পালন করবে, হ্যাঁ, এইগুলো আগেই ব্যবস্থাপক পরিকল্পনার মাধ্যমে সেটা বন্টন করে দেয়, ফলে শৃঙ্খলা বজায় থাকে এবং প্রতিষ্ঠানের কাজটা সুন্দরভাবে পরিচালিত হয়। সুতরাং ব্যবস্থাপনা এই একটা গুরুত্বপূর্ণ কাজ, মধ্য দিয়ে ব্যবস্থাপনার প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যায়। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এরপরে ব্যয় হ্রাস কীভাবে হয়? একটা প্রতিষ্ঠানে যত বেশি উৎপাদিত হবে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে কার্যাবলী সম্পাদন হবে, সেখানে আর্থিক যে খরচটা আছে সে খরচটা কমে যায়। যখনই দেখবা আর্থিক খরচ কমে যায় তখনই কি হয়? ব্যয় হ্রাস পায়, আর্থিক খরচ কমে যায়, সুতরাং মুনাফার পরিমাণটা বেড়ে যায়। এই মুনাফার পরিমাণটা বেড়ে যাওয়া একটা প্রতিষ্ঠানের সফলতার পূর্ব শর্ত, অর্থাৎ সেখানে মুনাফা বেশি অর্জিত হয়। উৎপাদন বৃদ্ধি, এই যে মনে করো দক্ষতা বৃদ্ধি করে, শ্রমিকদের যখন দক্ষতা বৃদ্ধি পায় তখন প্রতিষ্ঠানে যেখানে দক্ষ শ্রমিক আছে সেখানে প্রতিষ্ঠানের কি করে, সেখানে কর্মচারীরা ভালো কাজ করে, বেশি বেশি উৎপাদিত হয়। আর যখন বেশি বেশি পণ্যদ্রব্য উৎপাদন হয় তখন উৎপাদন খরচও কমে যায়। এইটাও কিন্তু ব্যয় হ্রাসের একটা পয়েন্ট। উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদন খরচ কমে যায়, ফলে স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে গ্রাহকদের পণ্যদ্রব্য কি করতে পারে? সরবরাহ করতে পারে। আর একটা হচ্ছে সম্পর্ক উন্নয়ন। কাদের সাথে? ব্যবস্থাপক, শ্রমিক, কর্মী, কর্মচারী, তারপরে ব্যবস্থাপনার সাথে রিলেটেড যারা এই পণ্যদ্রব্য ভোগ করে, এদের সাথে ব্যবস্থাপক কী করে? একটা সুসম্পর্ক বজায় রাখে। বিশেষ করে একটা প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের সাথে যখন কি হয়, তাদের সাথে যখন একটা সুন্দর সম্পর্ক ব্যবস্থাপক গড়ে তুলতে পারে তখন সবাই কিন্তু মনে করে এই প্রতিষ্ঠানটা আমাদেরই। যখন কর্মচারীরা প্রতিষ্ঠানটাকে নিজের মনে করতে পারে তখন সেখানে সে অন্তর দিয়ে, হৃদয় দিয়ে কাজকর্ম করে, ফলে প্রতিষ্ঠানের উন্নতি হয়, উৎপাদন বৃদ্ধি পায়, শৃঙ্খলা বৃদ্ধি পায়, সব কিছুরই উন্নয়ন হয়। সুতরাং বুঝতে পারছো, এ থেকে বুঝেছে ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, জীবনযাত্রার মান উন্নয়ন। আই থিঙ্ক ইট ইজ এ ভেরি সিম্পল পয়েন্ট। হ্যাঁ, এটা একেবারেই একটা সহজ পয়েন্ট। এটা নিয়ে তোমাদের ফার্স্ট পেপারও আমি পড়িয়েছিলাম। জীবনযাত্রার মানটা কীভাবে উন্নয়ন হয়? একটা লোকের যখন আয় রোজগারের পথ সুগম হয়, যখন তার আয় রোজগার বাড়ে, তখন তার জীবনযাত্রার মানও বাড়ে। এখানে ব্যবস্থাপনা, বিভিন্ন শিল্প বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো প্রতিষ্ঠা করে, সেখানে কি করে? মানুষের চাকরির ব্যবস্থা করে, ফলে জনগণের কি হয়? এইখানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর যখন কর্মসংস্থানের ব্যবস্থা হয় তখন তাদের আয় রোজগারের পথ সুগম হয় এবং জীবনযাত্রার মানও বাড়ে। আর একটা জিনিস হচ্ছে এই যে ব্যবসায়ের মাধ্যমে মানুষ নিত্য নতুন পণ্যদ্রব্য পায়। আর পণ্যদ্রব্য যখন তারা পায় তখন তারা কি করে? তখন তারা সেই পণ্যদ্রব্যর ভোগ ব্যবহার করে তখন তারা কি করতে পারে? সেখানেও তারা জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। আর একটা হচ্ছে মানুষকে সচেতন করে বিজ্ঞাপনের মাধ্যমে, তারপর বিজ্ঞাপন দিয়ে, টিভি, রেডিও, পেপার এমনি প্রচার করে মানুষকে নানাভাবে সতর্ক করে। তোমরা দেখতে পারবা এই যে ফরমালিন দিয়ে, এই ফরমালিন কী ক্ষতি করে, এই কোনটা কি ক্ষতি করে, কোনটা উপকার করে, এইভাবে মানুষকে নানাভাবে সচেতন করেও মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা,
আমি তোমাদের অনেকগুলো পয়েন্ট অর্থাৎ 9টি পয়েন্ট আলোচনা করেছি। কেমন? এই 9টি পয়েন্টের মধ্য দিয়ে আমরা ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আমি প্রথম কিছু ভূমিকায় কথা বলেছি, আর এই যে আলোচনা করলাম, আলোচনার মধ্য দিয়ে আমরা ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অনুধাবন করতে পারলাম। এখন যদি একটু উপসংহার টানি, আমরা যদি বলি শেষের দিকে উপসংহারে যদি একটু কথা বলি, তাহলে এইভাবে বলতে পারি, উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায় পারিবারিক, সামাজিক তথা রাষ্ট্রীয় পর্যায়ে উন্নতি নিশ্চিত করতে সঠিক ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারলে উন্নতি অসম্ভব। তাই তো সিবি গুপ্তা বলেন, কার্যকর ব্যবস্থাপনা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে শক্তিসমূহ অবমুক্তির চাবিকাঠি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই আলোচনা থেকে তোমরা ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে ধারণা পেলে। এসো আমরা আরেকটু কাজ করি, আমাদের হাতে এখনও কিছুটা সময় আছে, তো আমরা আরেকটু কাজ করি। এটিও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন যে কাজটা আমরা করব সেটা একটু মনোযোগ সহকারে শুনবে। এইটা তোমরা হুবহু বইয়ের মধ্যে হুবহু হয়তো নাও পেতে পারো, এই জন্য তোমাদের এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি প্রশ্নটু একটু লিখে নিই, তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি। কেমন? তো এখন লাগবো ব্যবস্থাপনার কার্যাবলী বিশ্লেষণ ও প্রয়োগের উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। তো এই হেডলাইনটা আমি একটু লিখে তারপরে তোমাদের আলোচনা করি। তো এইখানে দেখো, ব্যবস্থাপনার কার্যাবলী বিশ্লেষণ ও প্রয়োগের ব্যবস্থাপনার কার্যাবলী বিশ্লেষণ ও প্রয়োগের উপর বিশ্লেষণ ও প্রয়োগের উপর প্রতিষ্ঠানের সাফল্যের নির্ভরতা। এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইটা তোমাদের একটু কষ্ট হবে বুঝতে। এইটা তোমাদের আমি এর আগেও আলোচনা তেমন একটা করতে পারিনি, এখন আসলে খুবই সহজ। এইটার উপরে তোমাদের আলোচনা করতে হবে, তাহলে পরে তোমাদের কোনো সমস্যা হবে না। ব্যবস্থাপনার কার্যাবলী দেখলাম, গুরুত্ব দেখলাম, কিন্তু এই কার্যাবলী, এই গুরুত্ব, এই কার্যাবলীগুলো, আমাদের কথাটা হচ্ছে কার্যাবলী। কী কী কার্যাবলী তোমাদের মনে আছে? পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেরণা এবং নিয়ন্ত্রণ। এই কথাটাই কিন্তু বলছে ব্যবস্থাপনার কার্যাবলী বিশ্লেষণ, অর্থাৎ পরিকল্পনা বিশ্লেষণ আমরা করেছি, কিন্তু এর প্রয়োগটা, এর ব্যবহারটা, এই প্রয়োগের উপরে প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। এইটা আমাদের একটু বোঝা দরকার। এইটা কিভাবে? তাহলে তোমরা দেখো, এটার আমি একটু ভূমিকায় একটু কথা বলি, তারপরে আমরা একটু পয়েন্ট আকারে আলোচনা করে দিলে তোমাদের শেষ হয়ে যাবে। তো একটু মনোযোগ সহকারে দেখো। প্রতিষ্ঠানের সাফল্যের জন্য ব্যবস্থাপনার কার্যাবলীর প্রয়োগ উদাহরণসহ আমরা আলোচনা করতেছি। এইভাবে তোমরা একটু বিশ্লেষণ করবা, লিখবা, তাহলেই হবে। অর্থাৎ যে কোনো সংঘবদ্ধ প্রচেষ্টা ব্যবস্থাপনা অত্যন্ত শক্তিশালী উপাদান। সংঘবদ্ধ প্রচেষ্টা মানে সবাই মিলেমিশে যখন ট্রাই করা হয়, চেষ্টা করা হয় বা চেষ্টা করে কাজ করা হয়, সেটাকেই বলা হয় সংঘবদ্ধ। এটি এমন এক শক্তি যা প্রতিষ্ঠানের সকল উপায় উপকরণকে কার্যকরভাবে সংগঠিত ও লক্ষ্যপানে পরিচালিত করে। ব্যবস্থাপনা কার্য দক্ষতা ও যোগ্যতার সাথে পরিচালিত হলে তা যেমনি প্রতিষ্ঠানকে সফলতা দান করে, তেমনি ব্যবস্থাপনার কার্যের অদক্ষতা প্রদর্শিত হলে উপায় উপকরণ যতই উন্নত হোক না কেন কার্যকর ফল দিতে পারে না। তো বুঝতে পারছো এখান থেকে যে এইটাকে কার্যকরভাবে ব্যবস্থা করতে পারলে উন্নতি, না করতে পারলে সেটা অবনতি। কেমন?
আমরা একটু যদি উদাহরণের মাধ্যমে আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবা সহজেই। পাশাপাশি দুটা হাসপাতাল আছে, ধরে নাও তোমার পাশাপাশি বা কাছাকাছি দুটো হাসপাতাল আছে, একই পরিমাণ মূলধন, অর্থাৎ উভয় হাসপাতালের, এই দুইটা হাসপাতালের মূলধনের পরিমাণ এক, ভৌত সুযোগ সুবিধা নিয়ে প্রতিষ্ঠান দুইটি যাত্রা শুরু করলো। একটা এগিয়ে যাচ্ছে, অন্যটা কিন্তু পিছিয়ে পড়ছে। এখন যদি আমরা কারণটা জানতে চাই বা পার্থক্যের কারণ খুঁজলে দেখা যাবে একটা ব্যবস্থাপনার কার্যাবলী সঠিক প্রয়োগে এগিয়ে যাচ্ছে, অন্যটি পিছিয়ে পড়ছে, অর্থাৎ একটার তুলনায় আর একটা কিন্তু উত্তম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে দুইটা হাসপাতালের আমরা উদাহরণ দিলাম, দুইটা হাসপাতাল একই কাজ করে, মূলধন এক, অবকাঠামো এক, সব কিছু এক, শুধু এই যে পরিচালনা এবং এই ব্যবস্থাপনার যে কার্যাবলী একটা সুষ্ঠুভাবে করছে, এটা সুনাম বৃদ্ধি পাচ্ছে, এখানে রুগীরা আসছে। আর একটা তারা ভালো কাজ করতে পারছে না, রুগীকে ভালো সেবা দিতে পারছে না, হ্যাঁ, ব্যবস্থাপনার কার্য অর্থাৎ ব্যবস্থাপনার কার্যাবলীগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছে না, কাজেই তারা পিছিয়ে পড়ছে। এই জন্য একটা উত্তম, তো যেটা উত্তম যেটা ভালো মানুষ তো সেখানেই যাবে। এইটা হলো কার্যাবলীর বিশ্লেষণে এই প্রয়োগের কারণে এইটা হচ্ছে। আমরা যদি আর একটা উদাহরণে যাই তাহলে দেখা যাবে আবার একই এলাকায় একাধিক কলেজ রয়েছে। দেখো কত কলেজ আছে, অনেক কলেজ আছে, হ্যাঁ। এই যে দেখা যায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, অর্থাৎ যারা কলেজে ভর্তি হবে সেই শিক্ষার্থীরা কোনো কলেজে ভিড় জমাচ্ছে, অর্থাৎ কোনো কলেজের ভর্তি হওয়ার জন্য তারা হুমড়ি খেয়ে পড়ছে, ভিড় জমাচ্ছে। কারণ কি? ওই কলেজটার ব্যবস্থাপনা প্রয়োগ অন্যান্য কলেজের তুলনায় অনেক ভালো। যখন তারা এই যে তার ব্যবস্থাপনার যে কার্যাবলী আছে এইটা সুষ্ঠুভাবে পরিচালনা করে ছাত্রছাত্রীদের যে ফলাফল সেটা ভালো একটি সুন্দর পর্যায়ে নিয়ে আসছে, যে কারণে এটা নাম করে ফেলেছে, ছাত্রছাত্রী ভর্তির জন্য হুমড়ি খেয়ে পড়ছে। আমি তোমাদের আরও উদাহরণ দিই। তোমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করো, বিকারুন্নেসা নুন, তারপর মতিঝিল আইডিয়াল, হ্যাঁ, তারপরে সিটি কলেজ, এইরকম আদমজি ক্যান্টনমেন্ট, আর রাজুক উত্তরা মডেল, কেন? এদের ব্যবস্থাপনা কার্যাবলী এই প্রয়োগগুলো অনেক সুন্দর এবং দক্ষভাবে হওয়ার কারণেই এইখানে ছাত্রছাত্রীরা ভিড় জমাচ্ছে, আর কিন্তু কিছু নয়। এরপরে দেখো এখন আমরা কি করব, এরপরে লাগবো নিম্নে ব্যবস্থাপনার কার্যাবলী বিশ্লেষণ করে, এই কথাটাই দেবা, বিশ্লেষণ করে ব্যবস্থাপনার কার্যাবলী বিশ্লেষণ করে বোঝানো হলো কোনো প্রতিষ্ঠানের সফলতার বা সাফল্যের কারণ কি। এই কারণগুলো তুমি তো আগেই পড়েছো, ব্যবস্থাপনার কার্যাবলী, সে কারণগুলো আমি একটু লিখে লিখে বুঝিয়ে দেই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। 1 নম্বরে দেখো পরিকল্পনা। এইটা কিন্তু এই পরিকল্পনা কার্যাবলীর মতো লেখলে হবে না, কেমন? এইটা আমাদের প্রয়োগটা দেখাইতে হবে। আমি সেইটা সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি। দেখো কি লিখলাম, পরিকল্পনা। এই পরিকল্পনায় আগে তোমরা কাজে যেটা লেখছো এখানে কিন্তু সেটা লিখলে চলবে না। তো এখানে কি তুমি কি বলবা, ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা। পরিকল্পনা সম্পর্কে তোমার ধারণা জানা আছে না, অর্থাৎ কোন কাজ কখন কিভাবে কে করবে, কার দ্বারা করানো হবে, কত সময় করবে, এর জন্য কত অর্থ ব্যয় হবে, এগুলো আগাম চিন্তা ভাবনা করার নামই হচ্ছে পরিকল্পনা। এবারে আসো একটু আমরা কি করব, তার প্রয়োগ উদাহরণ সহ দেব। তো এইটা একটা উদাহরণ দিয়ে তোমার বুঝিয়ে দিতে হবে। এখানে ধরা যাক কলেজের অধ্যক্ষ স্যার শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি করে দিলেন। কি ধরনের কমিটি করে দিলেন? পিকনিক করবে, একটা বনভোজন করবে, সবাইকে মিলে একটা কমিটি করে দিলেন। এখন সেখানে সবাই মিলেমিশে কী করবে, কাজ করবে বনভোজনে। আর যখন সবাই মিলেমিশে এই যে কমিটি করে দিলেন, এই কমিটি এখন বসে থাকলে কি পিকনিক হবে, শিক্ষা সফর হবে? কখনোই হবে না। এই কমিটির মধ্যে আবার উপকমিটি লাগবে, কে বাজার করবে, কে বাস ভাড়া করবে, কোথায় যাবে, নাস্তা কী খাবো, দুপুরে কি খাবো, আমরা কি ঘুরে দেখবো, ওখানে কি করব। এই কাজগুলো যাদের যে তখনই পরিকল্পনার কাজগুলো ভাগ করে দেওয়া হবে এবং তারা এই কাজটা করবে। এইটাই পড়ো, এই যে কাজটা করবে তখনই কিন্তু শিক্ষা সফরটা সফল হবে। একটা উদাহরণ দিলাম, এই ধরনের হাজারো উদাহরণ আছে। আশা রাখি তোমরা বুঝতে পারছো। তুমি একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারলেই তো নিজে উদাহরণ সৃষ্টি করতে পারবে, কেমন? তো এই হলো দেখো, এই যে পরিকল্পনার প্রয়োগে একটা প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে পারে। একটা পিকনিক কমিটি করা হয়েছে, একটা শিক্ষা সফর করা হয়েছে, সেটা সফলতা অর্জন করতে পারলো। এরপরে দেখো সংগঠন। এই সংগঠন সম্পর্কে তোমাদের কিন্তু আমি ধারণা দিয়েছি। 2 নম্বরে আসো, পরিকল্পনার সঠিক প্রয়োগের সংগঠন।
এই সংগঠন। তো দেখো এইটাও আমি একটু বলি, তাহলে তোমরা সবগুলো বুঝতে পারবে, বোঝার কোনো সমস্যা হবে না। সে সংগঠনটা কি স্যার? সংগঠনটা হচ্ছে ব্যবস্থাপনা কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কতগুলো উপকরণ দরকার। এই উপকরণগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেমন কি ল্যান্ড, লেবার, মানি, ক্যাপিটাল, এই ইত্যাদি। হ্যাঁ, এই যত আছে, এর আগে তোমাদের 6টা এর কথা বলেছিলাম। হ্যাঁ, ম্যান, ম্যাটেরিয়ালস, মানি, মেথড ইত্যাদি ইত্যাদি। এই যে জিনিসগুলো, এই উপকরণগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এইগুলোকে একত্রিত করার নাম তো সংগঠন। এখন যদি আমি একত্রিতকরণ করলাম, তাহলেই পরে কিন্তু কাজটা হলো না। এই একত্রিতকরণ করে এটার প্রয়োগ করতে হবে। আমি যদি তোমাদের একটু উদাহরণ দিয়ে দেই, দেখবে একেবারে ক্লিয়ার হয়েছে। তুমি একটা বাড়ি বানাবা, একটা বিল্ডিং করবা, সে বিল্ডিংয়ের জন্য কি দরকার? বিল্ডিংয়ের জন্য উপকরণ কি দরকার? বিল্ডিংয়ের জন্য দরকার ইট, দরকার বালু, দরকার সিমেন্ট, দরকার রড, দরকার লেবার। হ্যাঁ, এই জিনিসগুলো কি থাকে? এক জায়গায় থাকে? কখনোই এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় থাকে। এই জিনিসগুলো যখন আলাদা থাকে তখন কিন্তু কিছুই করতে পারে না। এই জিনিসগুলোকে একত্রিতকরণ করে যখন প্রয়োগ করা যাবে, তখনই কিন্তু তোমার তৈরি হবে বিল্ডিং, তোমার তৈরি হবে সেতু ইত্যাদি নির্মিত হবে। তো দেখলা, আমি যে উদাহরণের সাহায্যে তোমাদেরকে সংগঠনের কথাটা বুঝিয়ে দেব। এইভাবে তুমি নানা ধরনের উদাহরণ দিতে পারবে। তো আশা রাখি তুমি বুঝতে পারছো। এইভাবে তুমি উদাহরণের সাহায্যে আলোচনা করবে। বাকিগুলো আমি একটু মুখে মুখে বলি, তোমরা বুঝে নাও। এই দুইটা যদি বুঝে থাকো, বাকিগুলো অসম্ভব না। এরপরে আমার আছে ব্যবস্থাপনার আর একটা কার্যাবলী, কি? কর্মী সংস্থান কার্যাবলীর মধ্যে পড়েছিলাম। ব্যবস্থাপনার কার্যাবলী কখনোই সুষ্ঠুভাবে সম্পাদন হবে না যখন পর্যন্ত দক্ষ কর্মী নিয়োগ দেওয়া না যাবে, দক্ষ কর্মী ব্যবস্থা করা না যাবে, দক্ষ কর্মীকে নির্দেশনা দেওয়া না যাবে। তো কি করতে হবে? কার্যাবলী সম্পাদন করার জন্য প্রশিক্ষণ দিয়ে হোক, অথবা যাদের দক্ষতা আছে তাদেরকে এনে ব্যবস্থাপনার কার্যাবলীটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে। তো সেইটা ছিল আমাদের 3 নম্বর পয়েন্ট। কেমন? কর্মী সংস্থান। তো বুঝলা এটা তোমরা? আর একটা পয়েন্ট এখানে আমি লিখি, কর্মী সংস্থানের পরে দেখো আর একটা ভেরি সিম্পল পয়েন্ট আছে, নির্দেশনা। এটা ক্লাসের সময় আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, আলোচনায় বুঝিয়ে দিয়েছিলাম। নির্দেশনা, এই পয়েন্টটা কি? নির্দেশনা হচ্ছে যে কর্মীদের কাজ বুঝিয়ে দিলেই হবে না, কাজের জন্য তো আগে নির্দেশনা দিতে হবে, ডিরেক্টিং দিতে হবে। হ্যাঁ, তখনই দেখবা কাজ করে। তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো, তুমি কেন বসে আছো কেন? এই রকম মানুষকে যখন পর্যন্ত নির্দেশনা দেওয়া না হবে, তখন অনেক লোকেই কিন্তু সেই কাজটা করে না। এই জন্য ব্যবস্থাপনা কি করে? কর্মীদেরকে যার যে দায়িত্ব আছে সে দায়িত্বটা পালন করার জন্য যখন নির্দেশনা দেবে, সুষ্ঠু নির্দেশনা দেবে, ভালো নির্দেশনা দেবে, তখনই সে কী করবে? দায়িত্বটা সুন্দরভাবে পালন করবে। আমরা আর একটা পড়েছিলাম, সেটা হচ্ছে প্রেরণা। এটা একটু আগে তোমাদের এইটা নিয়ে ধারণা করেছিলাম, কিন্তু এই প্রেরণার প্রয়োগ করতে হবে। শুধু প্রেরণা দিলেই হবে না। প্রেরণাটা 2 ধরনের, যে কর্মীরা কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে, কেউ ফাঁকিবাজি করে, কেউ কাজ করতে চায় না। এহেন কর্মীদেরকে কি করতে হবে? এই প্রেরণার প্রয়োগ করতে হবে, প্রেরণা দিতে হবে। প্রেরণা দিলে কর্মীদের মধ্যে কাজ করার একটা আগ্রহ, একটা স্পৃহা জাগে। এই প্রেরণা আর্থিক, মনে করো কারো বেতন বাড়িয়ে দেওয়া হলো, বোনাস দেওয়া হলো, কাজে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া হলো, হ্যাঁ, দেশ ভ্রমণ, বনভোজন, এই ধরনের নানা, অর্থাৎ আর্থিক অনার্থিক এই রকমের, তার চাকরির নিরাপত্তা, ছেলে মেয়েদের চিকিৎসার ব্যবস্থা, কর্মীর চিকিৎসার ব্যবস্থা। অসুস্থ থাকলে তো মানুষ কি করতে পারে না? কাজ করতে পারে না। অসুস্থ হয়ে গেছে, তোমার প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে যদি ডাক্তার থাকে, ব্যবস্থাপত্র থাকে, ঔষধপত্র থাকে, তাকে দিয়ে সুস্থ করে তোলা যায়, তার কাছ থেকে কাজ আদায় করা যাবে। এই যে গুরুত্বপূর্ণ কাজটা, এই কাজটা শুধু প্রেরণা মুখে মুখে, হ্যাঁ তুমি ভালো, অমুক মাথায় মোছা দিলে কেমন আছো, ভালো আছো, এতেই হবে না। এইটার অর্থাৎ প্রেরণার প্রয়োগ করতে হবে। নেক্সট আছে আমাদের একটা সমন্বয় সাধন, একেবারে সিম্পল পয়েন্ট। সে সমন্বয় সাধনটা কি? বিভিন্ন ব্যক্তি এবং বিভাগের কাছে এক সূত্রে সংযুক্ত করা কাজগুলোকে। কেমন? এটাকেই বলা হয় সমন্বয় সাধন। যে যার ইচ্ছা মতো কাজ করলে সেখানে কিন্তু বিশৃঙ্খলা দেখা দেবে। কোন কাজের পরে কোন কাজটা হবে, কোন কাজের পরে কে কোন কাজ করবে, এই কাজগুলো মধ্যে একটা সমন্বয় সাধন এক সূত্রে গেঁথে নিতে হবে, যাতে কর্মীরা বোঝে এইটার পর এইটা, এইটার পর এইটা। কেমন? যেমন তোমাদের দেখো,
তোমাদের কিন্তু একটা রুটিন দিয়ে দেয়। তোমরা যখন ক্লাস করবা তোমরা নিজেরাই জানো তোমাদের বাংলা ক্লাস হয়ে গেল, এই বাংলা ক্লাস কোন স্যার নেবেন, ইংরেজি ক্লাস কোন স্যার নেবেন, তোমাদের ম্যানেজমেন্ট কোন স্যার নেবেন, তোমাদের হিসাব বিজ্ঞান কোন স্যার নেবেন, এইরকম প্রত্যেক দিন তোমাদের একটা রুটিন থাকে। এইটাই কিন্তু সমন্বয়। এই যে সমন্বয় যদি না থাকে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়, সেখানে হয় না। কাজেই কাজের মধ্যে এই সমন্বয় সাধন কি করে, আমি পয়েন্টটা লিখলাম, লিখেই দেই সমন্বয় সাধন। এই সমন্বয় সাধনের মধ্যে বা সমন্বয় সাধন প্রয়োগ করলে প্রতিষ্ঠানের কার্যাবলী সুন্দর হয়, সফলতা বয়ে আসে। সমন্বয় সাধন। আর একটি কি শিক্ষার্থী বন্ধুরা, সমন্বয় সাধনের পরে আর একটা আছে, দেখো নেতৃত্ব দান। নেতৃত্ব দিতে হবে, নেতৃত্ব দান। আর একটা পরে পয়েন্ট আছে 8 নম্বরে, যদি আমরা লিখি নিয়ন্ত্রণ, লিখে নিলাম পয়েন্ট দুটো, নিয়ন্ত্রণ। বাস, এবার আমি একটু তোমাদের আলোচনা করে বুঝিয়ে দিই। নেতৃত্ব, নেতার কৌশলে কিন্তু নেতৃত্ব কি তোমাদের ধারণা দিয়েছিলাম, অনলাইন ক্লাসে দিয়েছি, এমনি দিয়েছি। তো যাই হোক, এই নেতার কৌশলই হলো নেতৃত্ব। কৌশল প্রয়োগের মাধ্যমে নেতা কর্মীদের দিয়ে কাজ করিয়ে নেন। নেতৃত্ব দিতে হবে নির্দেশনার মতোই। তো নেতা এখানে কি একটা কৌশল প্রয়োগ করতে হয়, কর্মীদেরকে সবসময় জোর জবরদস্তি করে কখন কিভাবে কাজটাকে আদায় করতে হবে নেতা ভালো বোঝেন। নেতা তার বুদ্ধিমত্তা দিয়ে কৌশলের মাধ্যমে কর্মীদেরকে সেই কৌশল প্রয়োগ করে কর্মীদের কাছ থেকে কাজটা আদায় করে নেন। নিয়ন্ত্রণ। আর সর্বশেষটা হচ্ছে পরিকল্পনায় যেটা নেওয়া হয়েছে সেইটা সফল প্রয়োগ হচ্ছে কিনা এইটা দেখতে হবে। না হলে কাজ করেই যাচ্ছে। এমন এক সময় আসবে যখন ভুল ধরা পড়বে, তখন আর কিছু করার থাকবে না, অপচয় বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে, মুনাফার পরিমাণ কমে যাবে। এই জন্য পরিকল্পনা যেটা আছে সেইটা অনুযায়ী কাজটা হচ্ছে কিনা, যদি না হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এইটা ব্যবস্থাপনার এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ কাজ। এই কাজের মধ্যে যখনই কোনো ভুল ভ্রান্তি দেখা দেবে তখন সেইটা সংশোধনের ব্যবস্থা করলে সেটা কি হবে, সহজ হয়ে যাবে, কর্মীরা আবার নির্ভুলভাবে কাজ করবে। সুতরাং নিয়ন্ত্রণের গুরুত্বটাও অপরিসীম। তো আমি এতক্ষণ তোমাদের ভূমিকায় কথা বললাম, পয়েন্টগুলো লিখে আলোচনা করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা। তো এখন আমরা একটু উপসংহারে আসতে পারি, এইখানে বলেই তোমাদের আমি শেষ করে দেব, কারণ সময় অনেক পেরিয়ে গিয়েছে। তো অতএব উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে আমরা বলতে পারি এটি প্রতিষ্ঠানের, এটি মানে কোনটি, অর্থাৎ এই যে ব্যবস্থাপনার এই যে কার্যাবলীগুলো, এটি কার্যাবলীর প্রয়োগগুলো বলতে পারি একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার উপযুক্ত কার্যাবলীগুলো যত সুন্দর এবং দক্ষভাবে এই যে কার্যাবলী দক্ষভাবে প্রয়োগ করা যাবে, সে প্রতিষ্ঠান তত সফলতার সাথে মাথা উঁচু করে সম্মানের সাথে সামনের দিকে এগিয়ে যাবে এবং টিকে থাকবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। আমাদের হাতে আর সময়ও নেই, তোমাদের জন্য আজকের জন্য যতটুকু আলোচনার নির্ধারণ করেছিলাম ততটুকু আলোচনা আমার মনে হয় সুন্দরভাবে হয়েছে। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো তোমাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে, তোমরাও আমার জন্য দোয়া করবে। আর তোমরা জানো যে তোমাদের এখন একটু ব্যস্ত থাকতে হয়, এই ব্যস্ত থেকো, স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। আল্লাহ হাফেজ।